যুদ্ধবিরতির আড়ালে ইরানের গোপন খেলা। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইরান কুড়িয়ে নিচ্ছে শত্রুর অস্ত্র, আর সেই অস্ত্রকেই বানাচ্ছে নিজের ঢাল তলোয়ার। ইসরায়েল আর আমেরিকার টানা 40 দিনের বোমা বর্ষণ থামতে না থামতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC মাঠে নেমে পড়েছে। দক্ষিণের হরমুজগান প্রদেশ থেকে শুরু করে রাজধানী তেহরানের দোরগোড়া পর্যন্ত তারা কুড়িয়ে নিচ্ছে অবিস্ফোরিত আমেরিকান ক্ষেপণাস্ত্র, বাংকার বাস্টার বোমা, হাজার হাজার ছোট গোলাবারুদ। এগুলো গুদামে পাঠানো হচ্ছে না, পাঠানো হচ্ছে গবেষণাগারে। লক্ষ্য একটাই, শত্রুর অস্ত্রকে ভেঙে বুঝে নাও, তারপর নিজেই বানাও। এটা ইরানের নতুন কোনো কৌশল নয়, পুরনো খেলাই নতুন মাঠে চলছে। 2011 সাল আমেরিকার সবচেয়ে গোপন স্টেলথ ড্রোন RQ-170 ইরানের হাতে পড়েছিল। তেহরান সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে নিজস্ব ড্রোন বাহিনী গড়ে তুলেছে, হক ক্ষেপণাস্ত্রের নকল বানিয়েছে। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হয়ে ইরান শিখে গেছে এক অদ্ভুত বিদ্যা, অভাব থেকে উদ্ভাবন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার হাতে এসেছে আমেরিকার সবচেয়ে আধুনিক অস্ত্র, টমাহক ক্রুজ মিসাইল AGM-158 MQ-9 ড্রোন। IRGC ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক এই যুদ্ধকে সরাসরি বলছে ইরানের প্রতিরক্ষা শিল্পের গবেষণাগার, আর অবিস্ফোরিত এই অস্ত্রগুলোকে বলছে অনাকাঙ্ক্ষিত উপহার। শত্রুর ফেলে যাওয়া বোমাকে উপহার বলছে ইরান। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া টেলিভিশনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এটা চলমান যুদ্ধাবস্থা। বিরতি নয়, শ্বাস নেওয়ার মুহূর্ত। তার ভাষায়, নতুন আগ্রাসন হলে ইরান জবাব দেবে নতুন সরঞ্জাম নিয়ে, নতুন ফ্রন্ট থেকে। একই সঙ্গে তিনি দাবি করেছেন কুয়েতের ক্যাম্প বুফরিং এ মার্কিন ঘাঁটিতে ইরানের যুদ্ধবিমান সফলভাবে হামলা চালিয়েছে। মাটির নিচের ক্ষেপণাস্ত্র সাইলোগুলো আবার সচল হচ্ছে, ক্ষতিগ্রস্ত লঞ্চার মেরামত হচ্ছে, নতুন যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সেনাদের আবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি NBC নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানাচ্ছে ইরান এই যুদ্ধবিরতির সময়টাকে ব্যবহার করছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার দ্রুত পুনরায় পূর্ণ করতে। কট্টরপন্থী দৈনিক কায়হান এর প্রধান সম্পাদক হোসাইন শরীয়ত মারদারি আরও এক ধাপে গিয়ে বলছেন, শুধু রিভার্স ইঞ্জিনিয়ারিং নয়, এই প্রযুক্তি চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। মানে উদ্ধার করা আমেরিকান অস্ত্র এখন কূটনীতির হাতিয়ার, বৃহৎ শক্তির সঙ্গে দর কষাকষির তাস। তেহরানের কর্মকর্তা এহসান খরামিদ এই পুরো প্রক্রিয়াকে বলছেন প্রযুক্তির উৎকর্ষের যুদ্ধের শুরু। তার দাবি, এই অবিস্ফোরিত অস্ত্রগুলো পশ্চিমা সামরিক প্রযুক্তির গোপন স্তর খুলে দেবে। ইরান আজ যা করছে সেটা নতুন কিছু নয়, তবে মাত্রাটা নতুন। দশকের পর দশক নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে ইরান এক বিচিত্র সামরিক সংস্কৃতি তৈরি করেছে, যেখানে সীমাবদ্ধতাই উদ্ভাবনের জ্বালানি। শত্রুর বোমা পড়লে কুড়িয়ে নেয়, শত্রুর ড্রোন আটকালে জাদুঘরে রাখে না, ভেঙে দেখে। তেহরান যখন প্রকাশ্যে বলছে এটা যুদ্ধাবস্থা, যখন বলছে নতুন ফ্রন্ট থেকে জবাব দেবে, তখন এই যুদ্ধবিরতি আসলে শান্তির পথ নয়, পরের রাউন্ডের প্রস্তুতি পর্ব। একের পর এক মৃত্যু, নিখোঁজ আর ছায়ার মতো ভেসে ওঠা প্রশ্ন, এ কি কেবল কাকতালীয়, নাকি আরও গভীর কোনো অন্ধকার খেলা? ডোনাল্ড ট্রাম্প নিজেই নড়ে চড়ে বসেছেন। যুক্তরাষ্ট্রের 10 থেকে 12 জন শীর্ষ বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই বিজ্ঞানীরা ছিলেন সেই সব গোপন প্রকল্পের অংশ যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও মহাকাশ প্রযুক্তির সবচেয়ে সংবেদনশীল তথ্য লুকিয়ে আছে। ট্রাম্প সাংবাদিকদের সামনে এসে বললেন তিনি মাত্রই একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের হয়েছেন। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট, এটা বেশ গুরুতর বিষয়। আর সেই মুহূর্তেই যেন আরও ঘন হয়ে ওঠে রহস্যের কুয়াশা। 2023 সাল থেকে শুরু, একে একে হারিয়ে যেতে থাকেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষকরা। কেউ নিখোঁজ, কেউ গুলিবিদ্ধ, কারণ মৃত্যু ঘিরে নেই কোনো ব্যাখ্যা। আর সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত প্যাটার্ন, যা এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো আমেরিকাকে। প্রথমে আসেন স্টিফেন গার্সিয়া। 48 বছর বয়সে এই বিজ্ঞানী কাজ করতেন কানসাস সিটির ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে, যেখানে তৈরি হয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের বড় অংশের অপরমাণু উপাদান। 2025 সালের অগাস্টে নিজের বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান তিনি। ফোন, মানিব্যাগ, চাবি সবকিছু রয়ে গেছে, শুধু নেই মানুষটি, আর নেই তার হ্যান্ডকার। তারপর আসে আরও অদ্ভুত এক ঘটনা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড, তিনি ছিলেন এয়ারফোর্স রিসার্চ ল্যাবের সাবেক কমান্ডার।
সালের ফেব্রুয়ারিতে তিনিও নিখোঁজ। তার স্ত্রী জরুরি নম্বরে ফোন করে জানান স্বামী নিজেই আত্মগোপনের পরিকল্পনা করেছিল। কেন, কার ভয়ে? লস আলামোস, যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা, সেই ল্যাবের সাবেক কর্মী অ্যানহোসি চাভেজ এবং পারমাণবিক সহকারী মেলিসা কেসিয়াস দুজনই 2025 সালে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান, আর ফেরেননি। সঙ্গে নেননি কোনো ব্যক্তিগত জিনিস। মহাকাশ গবেষণার হৃদয়স্থল নাসার জেট প্রপালশন ল্যাব, সেখানকার পরিচালক মনিকা জাসিন্টোরেজা 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে বেরিয়ে নিখোঁজ। যেন পাহাড় আর নীরবতা তাকে গিলে ফেলেছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড, মাইকেল হিক্স। কোনো অপরাধের চিহ্ন নেই মৃত্যুর কারণে, যেন নীরব মৃত্যু। MITর প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লুরেইলো নিজ বাড়িতে গুলিবিদ্ধ। ক্যালটেকের জ্যোতি পদার্থবিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার নিজ বারান্দায় গুলিতে নিহত। আরও এক নাম জেসন থমাস, ক্যান্সার গবেষক। নিখোঁজ থাকার পর তার মরদেহ পাওয়া যায় এক হ্রদে। সবশেষে উঠে আসে নতুন এক নাম, অ্যামি এসকোরিস, মাত্র 34 বছর বয়স। অ্যান্টিগ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে কাজ করছিল। নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তার দেহ। মৃত্যুর আগে এক পডকাস্টে বলেছিলেন তার জীবন ঝুঁকিতে। এসব নাম, এসব গল্প একটি অদৃশ্য সুতোয় বাঁধা কি? অনলাইনে ছড়িয়ে পড়েছে নানা তত্ত্ব। কেউ বলছেন বিদেশি গুপ্তচর বৃত্তি, কেউ বলছেন সরকারের গোপন প্রকল্প ঢাকতেই এসব নীরব নির্মূল। আবার কেউ টেনে আনছেন UFO গবেষণার গোপন অধ্যায়। FBI এর সাবেক কর্মকর্তা ক্রিস ওয়েকার সতর্ক করেছেন সব ঘটনায় সন্দেহজনক। এরা এমন বিজ্ঞানী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তবুও এখন পর্যন্ত কোনো নিশ্চিত যোগসূত্র খুঁজে পায়নি কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, একটা দুইটা নয়, 10-এর বেশি বিজ্ঞানী একই সময়ে একই ছায়া। বিশ্ব রাজনীতির বর্তমান রণক্ষেত্রে যখন সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন দুঙ্গে, ঠিক তখনই সার্বভৌমত্ব আর শান্তির অতন্ত্র প্রহরী হিসেবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ইরান ও চীন। হরমুজ প্রণালী থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর, সবখানেই আমেরিকার একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে এই দুই দেশ যেন ন্যায়ের এক অদম্য দুর্গ গড়ে তুলেছে। পশ্চিমা গণমাধ্যম যখন অপপ্রচারে লিপ্ত, তখন ইরান ও চীন তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা কোনো পরাশক্তির রাবার স্ট্যাম্প নয়। হরমুজ প্রণালীতে আমেরিকার জোরপূর্বক হস্তক্ষেপকে ইরান যেভাবে মোকাবিলা করছে, তা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনীর জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের পুলিশ মনে করলেও ইরান স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে নিজেদের জলসীমার নিরাপত্তা রক্ষা করা তাদের আইনি ও নৈতিক অধিকার। ইরান কেবল নিজের ভূখণ্ড নয়, বরং আন্তর্জাতিক আইন রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। আমেরিকার তথাকথিত শান্তি আলোচনার আড়ালে যে প্রতারণা, তা ইরান শুরু থেকেই ধরে ফেলেছে। তাই যখনই আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে, ইরান তখনই গর্জে ওঠে। এটি তাদের পরাজয় নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষার এক অবিচল অঙ্গীকার। অন্যদিকে চীন বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে এক শান্তিবাদী ও দূরদর্শী শক্তি হিসেবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যপ্রাচ্য বিষয়ক 4 দফা প্রস্তাব কেবল কথার ফুলঝুরি নয়, বরং এটি একটি সুশৃঙ্খল বিশ্ব ব্যবস্থার রূপরেখা। যখন আমেরিকা প্রশান্ত মহাসাগরের বুকে সামরিক মহড়া দিয়ে পাকা ধানে মই দিচ্ছে এবং ফিলিপাইনের মাটিতে 17,000 সেনা নামিয়ে উত্তেজনা সৃষ্টি করছে, তখন চীন ধৈর্য ও সাহসের পরিচয় দিচ্ছে। বেইজিং বারবার মনে করিয়ে দিচ্ছে যে বহির্বিশ্বের এই সামরিক উপস্থিতি কেবল অশান্তিই বয়ে আনবে। চীন চায় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন, যা মার্কিন সামরিক গুন্ডামির সম্পূর্ণ বিপরীত। অনেকে হয়তো ইরান ও চীনের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যেমনটা হরমুজ প্রণালীতে চীনের জাহাজ সান প্রফিট এর ঘটনা নিয়ে রটানো হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যুদ্ধক্ষেত্রে কৌশলগত পদক্ষেপ এবং বন্ধুত্বের সংজ্ঞা এক নয়। ইরান যদি কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে, তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে। পশ্চিমা শক্তিগুলো চায় ইরান ও চীনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে, যেন তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে পারে। কিন্তু দুই দেশের সুদৃঢ় কৌশলগত অংশীদারিত্ব এই প্রোপাগান্ডা ভাঙার জন্য যথেষ্ট। ইরান যখন তার সীমান্তে সতর্ক, তখন চীন পর্দার আড়ালে কূটনীতির মাধ্যমে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি তাদের প্রকৃত বীরত্ব। মার্কিন সাম্রাজ্যবাদ আজ এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তারা মিত্র খুঁজে পেতে হিমশিম খাচ্ছে, অথচ ইরান ও চীন পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে তুলেছে এক নতুন অক্ষ।
তাদের এই জোট কেবল একে অপরকে রক্ষা করছে না, বরং উদীয়মান বিশ্বের জন্য একটি পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকা করতে হয়। ওয়াশিংটনের আকাশে এখন যুদ্ধের মেঘের চেয়েও ঘনীভূত ধোঁয়াশা। ইরান সংঘাতের প্রকৃত ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে উঠে আসছে গুরুতর অভিযোগ। প্রশাসন যেন কোনো ঢাক গুড়গুড় নীতি নিয়ে এগোচ্ছে, যেখানে তথ্যের স্বচ্ছতা তলানিতে। একদিকে সিজফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে রণক্ষেত্রে প্রাণহানি ও আহত হওয়ার সংখ্যা নিয়ে লুকোচুরি, সব মিলিয়ে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউস। পেন্টাগনের তথ্যে অসামঞ্জস্যতা যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির সময় নিহতের সংখ্যা ছিল ৩৮৫, যা পরে বেড়ে ৪২৮ হয়েছিল। কিন্তু হঠাৎ করে কোনো ব্যাখ্যা ছাড়াই ১৫ জন আহতের নাম তালিকা থেকে মুছে ফেলা হলো। সংখ্যাটা নেমে এলো ৪১৩-তে, এরপর আবার ৪১১। এই যে সংখ্যার ক্রমাগত হেরফের, তা সাধারণ মানুষের কাছে আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়। কর্মকর্তারা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না, বরং দায়সারা উত্তর দিচ্ছেন। মনে হচ্ছে প্রশাসন যুদ্ধের ভয়াবহতাকে সাধারণ মানুষের কাছে ধামা চাপা দেওয়ার এক পরিকল্পিত ছক কষছে। কেবল সংখ্যা নয়, যুদ্ধের প্রকৃত চিত্রটি আড়াল করার অভিযোগ উঠছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জাহাজের অগ্নিকাণ্ডে ২০০-র বেশি নাবিক আহত হলেও সেই তথ্য সরকারি খাতায় নেই। এছাড়া ইউএসএস আব্রাহাম জাহাজের ঘটনার তথ্য চেপে যাওয়া হয়েছে। সমালোচকদের মতে প্রশাসন একটি নিয়ন্ত্রিত আখ্যান তৈরি করছে, যা প্রকৃত মানবিক ক্ষয়ক্ষতির চিত্রকে লেজে গোবরে করে ফেলেছে। এই অস্বচ্ছতা কেবল রাজনৈতিক বিতর্কই বাড়াচ্ছে না, বরং প্রশাসনের প্রতি জনগণের আস্থাকেও তলানিতে নামিয়ে এনেছে। শুধু হতাহতের সংখ্যাই নয়, বড় ধরনের সংকটে পড়েছে মার্কিন সামরিক অস্ত্র ভাণ্ডারও। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান অভিযানে মার্কিন বাহিনীর প্রেসিশন স্ট্রাইক মিসাইলের ৪৫%, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড মিসাইলের অর্ধেকই শেষ হয়ে গেছে। এটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, ভবিষ্যতে চীনের মতো বড় কোনো প্রতিপক্ষের মোকাবিলায় আমেরিকার জন্য সাপে নেউলে সম্পর্কের মতো বিপদ ডেকে আনতে পারে। ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন মার্কিন মিসাইলের কোনো অভাব নেই, যেন তার কাছে অস্ত্র যোগানোর কোনো আলাদিনের চারাক আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। ২০২৭ সালের জন্য $১.৫ ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব এবং জেনারেল মোটরস বা ফোর্ডের মতো বেসামরিক কোম্পানিকে অস্ত্র উৎপাদনে জড়ানোর উদ্যোগ এটাই প্রমাণ করে যে সংকট অন্ধকার গলি থেকে বেরিয়ে এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসন এখন মরিয়া হয়ে অস্ত্র ভাণ্ডার পুনর্গঠনে নেমেছে। যুদ্ধের দামামা বাজলেই কি সত্যকে শাখের করাত বানাতে হবে? একদিকে যেমন ট্রাম্প প্রশাসন শান্তির কথা বলছে, অন্যদিকে তাদের কৌশলগত ত্রুটিগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। জনসম্মুখে স্বচ্ছতার অভাব কেবল বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়াচ্ছে না, বরং দেশটির অভ্যন্তরীণ আস্থার সংকটকেও প্রকট করছে। ইরান সংঘাতের এই পরিণতির দিকে তাকিয়ে এখন বিশ্ববাসী, শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন কি পুরো সত্যটা স্বীকার করবে, নাকি এই লুকোচুরি শেষ পর্যন্ত ওয়াশিংটনে গেল রব তুলবে? রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁদে আমেরিকা, ঘুঁটি সাজাচ্ছে তেহরান। যুদ্ধের ময়দানে শত্রুর অস্ত্র কুড়িয়ে নিয়ে সেই অস্ত্রেই শত্রুকে ঘায়েল করার স্বপ্ন দেখছে ইরান। অবিস্ফোরিত মার্কিন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ধ্বংসাবশেষ এখন তেহরানের হাতে যেন সোনার খনি। টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 এবং MQ-9 ড্রোন সহ বেশ কয়েকটি মার্কিন অস্ত্র ইরানের মাটিতে অকেজো হয়ে পড়েছে। সেগুলো এখন ইরানি প্রকৌশলীদের গবেষণাগারে নিভৃতে কথা বলছে। কট্টরপন্থী কায়হান পত্রিকার এডিটর ইন চিফ শরিয়াত মাদারি সোজা সাপটা বলে দিয়েছেন, এই প্রযুক্তি শুধু গোলা বারুদের গুদামে আটকে রাখলে চলবে না, চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। অর্থাৎ একটি ত্রিভুজ তৈরি হচ্ছে, যে ত্রিভুজের কেন্দ্রে বসে ইরান ভূ রাজনীতির নতুন সমীকরণ লিখতে চায়। রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দর্শকদের আশ্বস্ত করেছেন অদ্ভুত এক ভাষায়, অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফিরিয়ে দেওয়া হবে উপহার হিসেবে। কার উপহার, কাকে, সেটা বলার অপেক্ষা রাখে না। শত্রুর তীরে শত্রুকে বিঁধে দেওয়ার এই পরিকল্পনা নতুন নয় ইরানের কাছে। ২০১১ সালে RQ-170 ড্রোন ধরে ফেলা এবং মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণ করে অস্ত্র তৈরির ইতিহাস ইরানের ঝুলিতে আগে থেকেই আছে।
তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তা এহসান খারামিদ ঘটনাটিকে কেবল সামরিক সাফল্য বলতে নারাজ। তার ভাষায় এটি একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা। উদ্ধার করা সরঞ্জামগুলো নাকি মার্কিন প্রযুক্তির এমন গোপন স্তর উন্মোচন করতে পারে যা এতদিন পর্দার আড়ালে ছিল। অর্থাৎ রণক্ষেত্রের ধুলোয় মিশে যাওয়া প্রতিটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ইরানের চোখে একটি খোলা বই। মধ্যপ্রাচ্য বিশ্লেষক এহসান তার দাসী হিসাব কষেছেন অন্যভাবে। তার মতে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে নতুন অস্ত্র তৈরিতে বিলিয়ন ডলার ঢালতে হবে। অনুকরণ ঠেকাতে প্রযুক্তির নকশা বদলাতে হবে বারবার। সামরিক পরিকল্পনায় আনতে হবে আমূল পরিবর্তন। সহজ কথায় আমেরিকার পকেটে হাত দিয়েছে ইরান, আর হাতটা বেশ গভীরে ঢুকেছে। কট্টরপন্থী ও সরকারপন্থী অনলাইন মহলে উৎসবের আমেজ। আমাদের জন্য ভালো খবর, আমাদের জন্য খারাপ খবর, এই স্লোগান ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে ভবিষ্যৎবাণী করছেন, উদ্ধার করা প্রযুক্তির ব্যাপক উৎপাদন শুরু হবে শিগগিরই। কিন্তু এই উৎসবের আড়ালে প্রশ্নটা থেকেই যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা কতটুকু? ক্ষেপণাস্ত্রের বাইরের খোল পাওয়া আর ভেতরের প্রযুক্তি আয়ত্ত করা, এ দুটো এক কথা নয়। তবু তেহরান আজ সেই বাজি ধরেছে, শত্রুর অস্ত্র কাঁধে তুলে নিয়ে শত্রুর দিকেই তাক করছে ইরান। ইউরোপের বুকে আমেরিকার ঘর ভাঙতে চাইছেন ট্রাম্প, কিন্তু পারবেন কি? ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা পাশে না দাঁড়ানোয় ডোনাল্ড ট্রাম্প এখন ঘর ভাঙার হুমকি দিচ্ছেন। জার্মানি, ইতালি, স্পেন একে একে সব দেশ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথা বলছেন তিনি। কিন্তু বলা আর করা যে এক কথা নয়, সেটা ট্রাম্প নিজেও জানেন। শুরুটা হয়েছিল জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের একটি মন্তব্য থেকে। তিনি সরাসরি বলে দিলেন, ইরান যুদ্ধে আমেরিকা অপমানিত হচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের কাছে কোনো যৌক্তিক কৌশল নেই। কথাটা সত্যি হোক বা না হোক, ট্রাম্পের গায়ে লেগেছে। রাগে ফুঁসে উঠে তিনি ট্রুথ সোশ্যালে মেটসকে কটাক্ষ করলেন, আর সঙ্গে ঘোষণা দিলেন জার্মানি থেকে 5,000 সেনা ফিরিয়ে আনা হবে। শুধু জার্মানি নয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যাকে ট্রাম্প একদিন প্রিয় বন্ধু বলতেন, তিনিও ইরান যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্পের রোষের মুখে পড়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে উইনস্টন চার্চিল নন বলে খোঁচা দিতে ছাড়েননি তিনি। স্পেন প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য আরও তেত। স্পেনের ভূমিকা ছিল একেবারেই ভয়ঙ্কর। কিন্তু এই রাগের আগুনে ঘি ঢেলেছে আসলে ইরান। যে দেশকে দশকের পর দশক ধরে কোণঠাসা করে রাখার চেষ্টা হয়েছে, সেই ইরান আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে যে পুরো পশ্চিমা জোটের কপালে ভাঁজ পড়েছে। ভূগর্ভস্থ মিসাইল শহর, হাজার হাজার ফুট পাথরের নিচে লুকানো অস্ত্র ভাণ্ডার। এই ইরানকে সামরিকভাবে ঘায়েল করা যাচ্ছে না। যুদ্ধ দীর্ঘ হচ্ছে, খরচ বাড়ছে, আর পশ্চিমা মিত্রদের মধ্যে ফাটল চড়া হচ্ছে। ইরান কার্যত নিজে না লড়েও শত্রুর শিবিরে ভাঙন ধরিয়ে দিচ্ছে। এটাই তার সবচেয়ে বড় কূটনৈতিক জয়। এবার আসা যাক আসল প্রশ্নে, ট্রাম্প কি সত্যি ইউরোপ থেকে সেনা সরাতে পারবেন? পেন্টাগনের হিসাব বলছে শুধু জার্মানি, ইতালি আর স্পেনে মোট 53,000-এর বেশি মার্কিন সেনা আছেন। পুরো ইউরোপে সংখ্যাটা প্রায় 68,000। এই বিশাল বাহিনী রাতারাতি গুটিয়ে নেওয়া অত সহজ নয়। জার্মানির রামস্টেন এয়ারবেস, ইতালির নেপলস এবং ভিসেন্টার ঘাঁটি, স্পেনের জিব্রাল্টার সংলগ্ন নৌঘাঁটি, এগুলো শুধু ব্যারাক নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধেও এগুলো লজিস্টিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে। জার্মানির ল্যান্ডস্টুল হাসপাতাল ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকার আহত মার্কিন সেনাদের চিকিৎসার একমাত্র বড় কেন্দ্র। তার উপর আছে আইনের দেওয়াল। 2026 সালে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট স্পষ্ট বলছে, ইউরোপে মার্কিন সেনা সংখ্যা 75,000-এর নিচে নামানো যাবে না। কংগ্রেস এই ব্যাপারে ট্রাম্পের পথ আটকে দিতে পারে, আগেও দিয়েছে। 2020 সালেও একই হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কংগ্রেসের বাধায় সে পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। তাহলে কি সব কথার কথা? পুরোটা নয়। পেন্টাগন জার্মানি থেকে 5,000 সেনা সরানোর ঘোষণা দিয়েছে। এটা প্রতীকী হলেও বার্তাটা স্পষ্ট। ইউরোপীয় মিত্ররা যদি আমেরিকার যুদ্ধে কাঁধ না মেলায়, তাহলে আমেরিকার ছাতাও সরে যাবে। কিন্তু এই ছাতা সরানো যতটা সহজ বলছেন ট্রাম্প, বাস্তবে ততটা নয়। আর ইরান সেটা জানে বলেই নির্বিকারে বসে শত্রুর ঘরের আগুন দেখছে। আগুনের পাখি জেগে উঠছে, ইরানের হাজার অস্ত্রের গর্জন। পারস্য উপসাগরের নীল জলে এখন শীতল বাতাস বইছে, কিন্তু এই শান্তি যে ঝড়ের আগের নীরবতা, তা বুঝতে কোনো সমরবিদ লাগে না। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 3টি বিমানবাহী রণতরী নিয়ে ইরানের দরজায় দাঁড়িয়ে ভয় দেখানোর খেলায় মেতেছে। অন্যদিকে তেহরান নিজের ঘর গুছিয়ে ঠান্ডা মাথায় বলছে, আমাদের আঙুল ট্রিগারে আছে। এই হলো ইরান, চাপের মুখে হাঁটু গেড়ে বসার নাম, যার অভিধানে কোনোদিনও ছিল না, আজও নেই।
দীর্ঘ 25 বছরের অক্লান্ত পরিশ্রম, ঘাম আর মেধার ফসল আজ ইরানের সামরিক বহরে সারি সারি সাজানো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক সাফ জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীদের ঘায়েল করতে 1000 ধরনের অস্ত্র প্রস্তুত রয়েছে। 9000 কোম্পানির নিরলস পরিশ্রমে গড়া এই অস্ত্র ভাণ্ডার কোনো ফাঁকা হুমকির বুলি নয়। এ হলো বাস্তবের শক্ত জমিনে দাঁড়িয়ে বলা দৃঢ় প্রতিজ্ঞার কথা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে, যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সম্প্রতি আইআরটিসি প্রকাশ করেছে একটি চোখ ধাঁধানো ভিডিও, যেখানে সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বিশাল বহর। ট্রাম্প ও নেতানিয়াহুর বুকে কাঁপুনি ধরাতে এই ভিডিও যেন এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা। এসব অস্ত্র শুধু প্রদর্শনীর জন্য তৈরি হয়নি, সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেও থেমে থাকেনি ইরানের অস্ত্র কারখানার চাকা। অর্থাৎ যুদ্ধের দাবানলেও ইরানের কারিগরি মনোবল ও উৎপাদন সক্ষমতা এতটুকু টলেনি, বরং আরও বেগ পেয়েছে। সাম্প্রতিক সামরিক আগ্রাসনে ইরানের কোমর ভেঙে দেওয়ার স্বপ্ন দেখেছিল ইসরায়েল ও তার মার্কিন পৃষ্ঠপোষক, কিন্তু মাঠের ফলাফল বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেই পায়তারায় এক প্রকার মুখ থুবড়ে পড়েছে তারা। পাখির পালক গেছে হয়তো, কিন্তু পাখি মরেনি, বরং আরও শানিত ডানায় ইরান এখন প্রস্তুত পরবর্তী ঝাঁপের জন্য। আইআরজিসি তার সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে, পুনরায় আগ্রাসন চালানো হলে পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে একযোগে কঠোর পাল্টা হামলা চালানো হবে। এ কোনো আবেগের কথা নয়, এ হলো সুনির্দিষ্ট রণকৌশলের ঘোষণা। ট্রাম্প নেতানিয়াহুর যৌথ চাপের কৌশল মূলত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে সমঝোতার টেবিলে বসাতে চায়। পারস্য উপসাগরে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করে সামরিক চাপ তৈরির এই কুটোচাল নতুন কিছু নয়, কিন্তু তেহরান বারবার স্পষ্ট করে দিচ্ছে, ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কোনো ছাড় আদায় সম্ভব নয়। যে জাতি দশকের পর দশক নিষেধাজ্ঞা ও অবরোধ সহ্য করেও নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র বানিয়েছে, সে জাতিকে রণতরীর সারি দেখিয়ে ঘরে ঢোকানো এ যেন বাঘকে খাঁচায় পড়ার স্বপ্ন দেখার সমান। এই উত্তপ্ত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে চীন। হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী তুস্কা জাহাজ আটকের ঘটনায় মার্কিন প্রশাসন দাবি করছে, জ্বালানি তেলের বিনিময়ে চীন ইরানকে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী ও মিসাইল তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহ করছে। স্বয়ং ট্রাম্প বিষয়টি উল্লেখ করে জানিয়েছেন, এটি আমেরিকার জন্য মোটেও সুসংবাদ নয়। তবে বেইজিং পুরো অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ইরানের সাথে চীনের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কে তৃতীয় পক্ষের নাক গলানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন রণকৌশলের ভরাডুবির করুণ আর্তনাদ। 38 দিনের অসম লড়াইয়ে ইরান এমন এক রণকৌশল প্রদর্শন করেছে, যা দেখে বিশ্বের সামরিক বিশ্লেষকদের আক্কেল গুরুম হওয়ার জোগাড়। পরাশক্তি হিসেবে পরিচিত আমেরিকা যখন ভেবেছিল তারা নিমিষেই ইরানকে ঘুরিয়ে দেবে, তখন বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এই যুদ্ধে ইরান কেবল একটি দেশ হিসেবে নয়, বরং এক অপরাজেয় নায়কের মূর্তিতে আবির্ভূত হয়েছে, যার বুদ্ধিমত্তার কাছে কুল কিনারা পাচ্ছে না পেন্টাগন। ইরান সম্মুখ সমরে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গর্বের ধন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আর টমাহক ক্রুজ মিসাইলগুলো এখন কেবল সংখ্যাতত্ত্বের পাতায় বন্দী। ইরান তার সস্তা ড্রোন আর নিখুঁত নিশানার মিসাইল দিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ব্যতিব্যস্ত রেখেছে যে ওয়াশিংটনকে এখন হারির খবর দিতে হচ্ছে। মাত্র 38 দিনে 1200 প্যাট্রিয়ট আর 1000 টমাহক খরচ করে মার্কিন ভান্ডার এখন খালি হওয়ার দিকে। ইরানের ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে মার্কিন রণতরী আর ঘাঁটির দিকে ধেয়ে গেছে, তখন সেই সস্তা ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পেন্টাগন এখন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এই যুদ্ধের ময়দানে ইরান প্রমাণ করেছে যে কেবল আধুনিক প্রযুক্তিতে আকাশকুসুম কল্পনা করলেই যুদ্ধ জেতা যায় না। তার জন্য চাই অদম্য সাহস আর কৌশলী পরিকল্পনা। মার্কিন সেনারা যখন $5.6 বিলিয়ন গোলা বারুদ খরচ করে ভেবেছে তারা বিজয়ী, ইরান তখন ছায়াযুদ্ধের কৌশলে তাদের নাজেহাল করে ছেড়েছে। পেন্টাগন যে ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া বা চীনের মতো পরাশক্তির জন্য তুলে রেখেছিল, পারস্যের এই বীরদের ঠেকাতেই সেগুলো সব জলবৎ তরলং হয়ে গেছে। 1100টি JASSM-ER ক্ষেপণাস্ত্রের অপচয় প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে মার্কিনীদের জন্য ছেলে খেলার মতো সহজ নয়। যেখানে প্রতিদিন $1 বিলিয়ন খরচ করে আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে, সেখানে ইরান অত্যন্ত শান্ত মাথায় তাদের তুরুপের তাসগুলো খেলছে।
আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন তিলকে তাল করা দম্ভ থেকে সরে এসে কংগ্রেসের কাছে হাত পাচ্ছে। সিনেটের সশস্ত্র সেবা কমিটির প্রধান জ্যাক রিড যখন এই ঘাটতি পূরণে বছরের পর বছর সময়ের কথা বলছেন, তখন তেহরানের ঘরে বইছে বিজয়ের হাওয়া। ইরান কেবল নিজের ভূমি রক্ষা করেনি, বরং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ভারসাম্যের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরোপ ও এশিয়া থেকে অস্ত্র সরিয়ে এনেও যখন ইরানের অগ্রযাত্রা রোখা যাচ্ছে না, তখন বোঝাই যায় যে পারস্যের এই বীরেরা কতটা শক্ত ইটের জবাব পাটকেলে দিতে জানে। এই পরিস্থিতি নিয়ে জ্যাক রিড গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখন যে গতিতে অস্ত্র ব্যবহার ও উৎপাদন হচ্ছে তাতে ঘাটতি পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই কারণেই পেন্টাগন অতিরিক্ত অর্থের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছে। তবে প্রশ্ন উঠছে, মার্কিন প্রতিরক্ষা শিল্প এত দ্রুত এই বিপুল পরিমাণ দামি অস্ত্র তৈরি করতে পারবে কিনা। এই যুদ্ধ আরেকটি বড় দুর্বলতাও সামনে এনে দিয়েছে। দেখা যাচ্ছে তুলনামূলক সস্তা ড্রোন বা সাধারণ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদ্ধতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ মার্ক এফ ক্যানসিয়ান সতর্ক করে বলেছেন, যুদ্ধ শুরুর আগেই অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কম ছিল, আর এখন তা আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ইরানের সঙ্গে 7 সপ্তাহের সংক্ষিপ্ত সংঘাতের উত্তাপ কিছুটা কমলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অন্দরমহলে এখনও রীতিমতো ত্রাহি রব। দেশটির সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডারে থাকা গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ যে পর্যায়ে ঠেকেছে তা যেন অনেকটা অগ্নি পরীক্ষা। আপাত দৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে অপরাজেয় মনে হলেও ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা CSIS এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, মার্কিন সামরিক সক্ষমতা বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে সংকট চরমে। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের অন্তত ৪৫% ব্যবহার করে ফেলেছে। কেবল এখানেই শেষ নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার অত্যাধুনিক ব্যবস্থা থার্ড এবং শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক এখন নিঃশেষ। এছাড়া টমাহক ক্ষেপণাস্ত্রের ৩০% এবং জয়েন্ট ইয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের ২০%-এরও বেশি ভাণ্ডার কমে গেছে। যুদ্ধের ময়দানে এই পরিমাণ গোলা বারুদ খরচ কতটা যেন ভস্যে ঘি ঢালার মতো, যা বর্তমান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। যুদ্ধের ময়দানে এই পরিমাণ গোলা বারুদ খরচ করাটা যেন ভস্যে ঘি ঢালার মতো, যা বর্তমান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। পেন্টাগন যদিও যুক্তরাষ্ট্র উৎপাদন বাড়াতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে, কিন্তু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন এই ঘাটতি পূরণ করা মোটেও সহজসাধ্য নয়। উৎপাদন ক্ষমতা বাড়ানো হলেও এসব অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ৩ থেকে ৫ বছর সময় লেগে যেতে পারে। অর্থাৎ আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্রকে একটি প্রতিরক্ষা ঘাটতির মধ্য দিয়ে যেতে হবে। মার্ক ক্যানসিয়ানের মতো সামরিক বিশ্লেষকদের মতে, অতিমাত্রায় গোলাবারুদ ব্যবহার করার ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামো এখন শাখের করাতের মতো। একদিকে চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের হুমকি মোকাবিলা করা, অন্যদিকে অস্ত্রের মজুদ শূন্যপ্রায়। কোনো কারণে এখন নতুন কোনো সংঘাত শুরু হলে মার্কিন বাহিনীকে পড়তে হবে বড় বিপদে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের কোনো ঘাটতি নেই এবং সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি সামলাতে প্রস্তুত। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন ও ট্রাম্পের নিজের অতিরিক্ত অর্থায়নের অনুরোধ, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক। ট্রাম্পের দাবি অনেকটা গলাবাজির মতো শোনালেও মাটির বাস্তবতা হলো অস্ত্র ভাণ্ডার এখন পোকায় খাওয়ার মতো জীর্ণ। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ক্যালির ভাষায় এটি এখন একটি জটিল গাণিতিক সমস্যা। আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ কোথা থেকে আসবে তা নিয়ে নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল মুখে যাই বলুক না কেন, বাস্তবতা হলো বিশ্বের পরাশক্তি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মজুদ ক্ষমতা যে সীমিত তা এই যুদ্ধে স্পষ্ট হয়েছে। অতীতে স্বল্প চাহিদাপত্র দেওয়ার কারণে এখনকার এই হাহাকার। যুক্তরাষ্ট্র কি এখন আদা জল খেয়ে উৎপাদন বাড়ানোর কাজে নামবে, নাকি রথ দেখা ও কলা বেচার মতো করে পরিস্থিতি সামাল দিবে? ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের এই গোলাবারুদ সংকট কেবল একটি সামরিক পরিসংখ্যান নয়, বরং এটি ভবিষ্যতের একটি সতর্কবার্তা। মধ্যপ্রাচ্য থেকে প্রশান্ত মহাসাগর সবখানেই এখন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। অস্ত্রের মজুদ পুনর্গঠন না হওয়া পর্যন্ত মার্কিন রণকৌশল এখন গায়ে হাওয়া দিয়ে চলার মতো বিলাসিতা করার সুযোগ নেই।